নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ। আপনারা অলরেডি হয়তো বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে দেখেছেন, এই আজকে অর্থাৎ রবিবার বাংলাদেশে কমপক্ষে 100 মানুষ নিহত হয়েছে এবং হাজারে হাজারে আহত হয়েছে। বিভিন্ন থানায় হামলা করা হচ্ছে এবং আওয়ামী লীগ এবং বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলতেছে এবং নিহতের সংখ্যা সমানে সমানে এই মুহূর্তে বলা চলে। সারা দেশে জঙ্গিরা জ্বালাও পোড়াও লুটতরাজ এই দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং বাংলাদেশের পরিস্থিতি সেটা কোন দিকে যাবে সেটা এখনও বলার মতো পরিবেশ নাই। তবে এইটুকু আমরা বলতে পারি যে যেই হারে জঙ্গিরা হামলা করতেছে, এবং আপনারা জানেন যে প্রশাসনের তরফে পুলিশ, বিজিবি, মিলিটারি রাস্তায় নামানো হয়েছে, সেই সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীরা, নেতাকর্মীরা এবং দেশপ্রেমিক জনগণও চেষ্টা করতেছে এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। এই পরিস্থিতিতেও আপনারা যেই শখানেক মারা গেছে তার মধ্যে আমরা দেখতে পাই যে অর্ধেক পুলিশ আওয়ামী লীগ মিলা আর অর্ধেক হচ্ছে জঙ্গিরা। তো সবচাইতে যেই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, আপনারা অবগত আছেন যে সিরাজগঞ্জের একটি থানার মধ্যে 13 জন পুলিশকে থানায় আগুন ধরিয়ে 13 জন পুলিশকে হত্যা করা হয়েছে, হুইচ ইজ অ্যাবসোলুটলি আনঅ্যাকসেপ্টেবল। দর্শক সেইখানে প্রায় হাজার খানেক মানুষ গিয়েছিল, প্রথমে বিক্ষোভ করেছে, তারপরে তারা সুবিধা করতে না পেরে চলে এসেছে, তারপরে আরও পরবর্তীতে চুপে সারে 100 জন মানুষ গিয়ে সেইখানে থানায় আগুন ধরিয়ে দেয় এবং 13 জন পুলিশ সেইখানে নিহত হয়। কিভাবে? দর্শক, বুঝলাম যে মারামারি করলে, বিক্ষুব্ধ থাকলে অনেক কিছু হয়, কিন্তু আপনারা একটা থানার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া, সেইখানে জানেন যে পুলিশ অবস্থান করতেছে এবং পুলিশ কিন্তু দেশের জনগণের চাকর। তাদের এটা সাংবিধানিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। তো তাদেরকে সেইভাবে পুড়িয়ে মারাটা কী পরিমাণে ট্রেনিং, কী পরিমাণে মানসিকতা থাকলে এই কাজগুলি করতে পারে। তারপরে দর্শক, আরেকটি লোমহর্ষক ঘটনা ঘটেছে নরসিংদী জেলার মাধবদীতে। সেইখানে মাধবদীর উপজেলার চেয়ারম্যান সহ 6 জন আওয়ামী লীগের মোটামুটি বড়সড় নেতা সেইখানে খুন হয়েছে এবং সেই খুনটি ঘটেছে সেইখানকার মাধবদীর একটা মূল মসজিদের অজুখানায়। তারা সেই অজুখানায় আশ্রয় নিয়েছিল এবং সেইখানে তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মসজিদ থেকে মাইক ব্যবহার করে, সেটা দুষ্কৃতিকারীরা, জঙ্গিরা সেই মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করছে। হয়তো সেইখানের মসজিদ কর্তৃপক্ষ হয়তো অসহায়, বা মসজিদ কর্তৃপক্ষ হয়তো তাদের সাথে জড়িত হতে পারে, উই ডোন্ট নো দি ফ্যাক্টস ইয়েট, কিন্তু সেই মাইকে ব্যবহার করে, মাইকে ঘোষণা দিয়ে মানুষকে রাস্তায় নামতে বলা হচ্ছে, টার্গেট করতেছে যে অমুক জায়গায় হামলা করো, ওরকম জায়গায় হামলা করো। তো দর্শক, এই মুহূর্তে আমরা ধারণা করতে পারি যে কওমি জননী মদিনা সদনেতে দেশ চালাইতে গিয়া তিনি 560টি মডেল মসজিদ তৈরি করেছিলেন। সেই 560টি মডেল মসজিদের খেসারত আজকে বাংলাদেশ দিচ্ছে এবং কওমি জননীও দিবে বা দিচ্ছে। দর্শক, সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান ঘোষণা দিয়েছেন যে সাংবিধানিক আইন মেনে দেশ ও জনগণের জানমালের রক্ষার জন্য, রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য, এনআরকি বন্ধ করার জন্য সাংবিধানিক নিয়মেই সেনারা হস্তক্ষেপ করবে এবং চারিদিকে তারা নেমে পড়েছে। এবং এই পরিস্থিতিতে
সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা বিচারের বিশ্বাস করি, আমরা সেই প্রক্রিয়ায় ছিলাম, আমরা বিচারের প্রক্রিয়ায় ছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রায় দেওয়া হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে তারা বিচার চায় না, তারা জঙ্গিপনা চায়। তো এমন অবস্থায় খুবই পরিস্থিতি ভয়াবহ, এবং তারা বলেছে যে ছাত্ররা, অভিভাবকরা যাতে রাস্তা ছেড়ে তারা যাতে ঘরে ফিরে যায়, তা না হলে, এবং এই জঙ্গিপনা থেকে বিরত থাকে, তা না হলে সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। এবং সেই কঠোর অবস্থান কিন্তু সরকার এবং জনগণের সম্মিলিত চেষ্টায়। আপনারা অলরেডি জানেন যে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নেমে পড়েছে, কারণ তারা এই দেশটা তো সবারই, এবং তারা এই অ্যানার্কি, এই জঙ্গিপনার কাছে মাথা নত করতে চায় না। তারা দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে চায়। তো এই পরিস্থিতিতে আপনারা দেখেছেন চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলামের বাড়িতে হামলা করার পরে আওয়ামী লীগের লোকজনও কিন্তু সেই তাদের চারটা বিএনপির নেতাদের বাড়িতে হামলা করেছে, এবং দেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু তারা যথাসাধ্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছে এই জঙ্গিদের বিরুদ্ধে। তো এমত অবস্থায় আমরা যেই জিনিসটা দেখতেছি যে ছাত্র আন্দোলনে, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে যেই আন্দোলনটা বৈষম্য দিয়েই শুরু হয়েছে, বৈষম্য, তাদের 158 জন সমন্বয়কারী আছে, বাংলাদেশের সংখ্যালঘু 10% আছে, সেই নিরিখে এই সমন্বয়কারীদের মধ্যে কিন্তু 16 জন সংখ্যালঘু থাকার কথা ছিল, অথচ আমরা এই 158 জনের মধ্যে একজনও সংখ্যালঘু দেখি নাই। তারপরে তাদের বক্তব্য হলো যে তারা বিএনপি, জামাত, রাজাকার, রাজাকার না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত এগুলি বোঝে না, তাদের কাছে এটার কোনো পার্থক্য নাই। ওয়েল, দ্যাট সেইজ এ লট। বিশেষ করে এই আন্দোলনটা দানা বেঁধেছে আরও বড় আকারে যখন ছাত্র শিবির এবং জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে শিবিরের লোকজন, এইখানে জামাতের লোকজন তারা মরণ কামড় দিচ্ছে, এবং এই যে খুন খারাপিগুলি হচ্ছে, যেই অস্ত্রপাতি ব্যবহার করতেছে, যেই টেকনিক ব্যবহার করতেছে, সাধারণ জনগণ কখনো থানায় আক্রমণ করতে পারে না, যেখানে মানে পুলিশকে নির্দেশ দেওয়া আছে যে আত্মরক্ষার জন্য তারা প্রয়োজনে গুলি চালাতে পারে। সেই থানায় আক্রমণ করে কারা? এই থানার আক্রমণ কিন্তু আমরা শুনি আফগানিস্তানে, পাকিস্তানে, ইরাকে, সিরিয়াতে, এই সমস্ত আমরা জায়গায় শুনি। বাংলাদেশে কখনো শুনি নাই যে থানায় আক্রমণ করে এই ডজনের পুলিশ মেরে ফেলা হচ্ছে। সুতরাং এই ট্রেনিংগুলি একমাত্র দিতে পারে জামাত এবং এই শিবির এবং তাদের যে ইসলামী অফশুটগুলি আছে বিভিন্ন জায়গায়, পাহাড়ে, পর্বতে। এতদিন শুধু খবর দেখতাম যে জঙ্গি ধরা পড়েছে 20 জন, জঙ্গি ধরা পড়েছে 10 জন, সেই জঙ্গিরা কিন্তু এরা, এবং এই ট্রেনিংগুলি নিয়েই তারা আজকে এখন মাঠে নেমেছে, এবং সারা দেশে কিন্তু এই জঙ্গিপনাগুলি ছড়িয়ে পড়েছে। এবং বিশেষ করে এই যে কওমি জননী তাদের যেই সুবিধা দিচ্ছে, তাদের যে বিভিন্ন স্থাপনাগুলি করে দিয়েছে বিভিন্ন জায়গায়, দেশে স্কুলের চাইতে মাদ্রাসার সংখ্যা বেশি হয়ে গেছে। আপনারা জানেন স্কুল থেকে প্রতি বছর লাখে লাখে ছাত্রছাত্রী কমছে, আবার অন্যদিকে মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। কি শিক্ষা দেওয়া হচ্ছে সেই সব জায়গায়? এই জিনিসগুলি মানে তারা ইভেন আমরা এর আগে থেকেও আলামত কিন্তু অনেক জায়গায় দেখেছি যে তারা জাতীয় সঙ্গীত পাল্টে অন্য সঙ্গীত, মাদ্রাসা সঙ্গীত গাওয়া শুরু করেছিল। কিন্তু আমাদের এই কওমি জননী মদিনা সনদে দেশ চালাইতে গিয়ে এগুলির উপর গুরুত্ব দেয় নাই, এখন ঠেলা সামলাতে মানে হিমশিম খাচ্ছে। চারিদিকে দেশের কোন জায়গায় নাই, ঢাকাতে মানে এইরকম একটা সিকিউরড একটা প্রশাসনিক একটা জোনে সেইখানে আক্রমণ হচ্ছে, সেইখানে ইয়েদেরকে আওয়ামী লীগ বেশ কয়েকজন প্রায় 11-12 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তো আমরা যদি দেখি যেইখানে সশস্ত্র বাহিনী এবং এই জঙ্গিদের হতাহতের সংখ্যা সমানে, তার মানে এই মানে পুলিশ কিন্তু ট্রেইনড একটা ফোর্স, মিলিটারি একটা ট্রেইনড একটা ফোর্স, এবং এই ফোর্সের হতাহতের সংখ্যা যদি জনগণের সমান হয়, তার মানে সেই জনগণ কতটুকু মিলিটেন্ট, কতটুকু জঙ্গি, এই বিষয়টা তো আমাদের আর বলার অপেক্ষা রাখে না, তাই না? তারপরে এই যে এতগুলি
মানে মানুষ মারা গেছে, এতগুলি ট্র্যাজিক সিচুয়েশনের পরেও কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু আন্দোলনটা স্থগিত করে নাই। তারা যদি সত্যিকার অর্থে দেশে শান্তি শৃঙ্খলা চাইতো, ছাত্ররা কি মানে মারধর করতেছে, ছাত্ররা কি গুলি করতেছে, গলা কাটতেছে? অবশ্যই না। তাহলে এই যে ছাত্রদের আন্দোলনের নাম করে এই আন্দোলনটা যখন এই যে রক্তবন্যা বইছে, দেশটা যখন মৃত্যুকূপে পরিণত হয়েছে, দেশের চারিদিকে যখন লাশ পড়তেছে, সেই মুহূর্তে ছাত্রদের উচিত ছিল যে এই আন্দোলন স্থগিত ঘোষণা করা, যে এই আন্দোলনটা আন্দোলনের জায়গায় নাই, নিয়মতান্ত্রিক আন্দোলনের জায়গায় নাই। এই আন্দোলনটা থেকে ওই মানে ব্যবহার করে একটা শ্রেণী গোলাপানিতে মাছ শিকার করতেছে, সুতরাং তারা এই আন্দোলনটা বন্ধ করা উচিত ছিল। কিন্তু না, তারা বন্ধ করেনি, বরং তাদের মার্চ টু ঢাকা সেই কর্মসূচিটা ছিল মঙ্গলবার দিন, সেইটা তারা মার্চ টু ঢাকা মঙ্গলবারের বাদ দিয়ে ওটা আরও আগে এনেছে না, সোমবারেই মার্চ টু ঢাকা। আপনারা আশেপাশের জেলা থেকে যেইখানে আসুন থাকেন, আপনারা চলে আসুন, ঢাকা অভিমুখে রওনা দিন। আমাদের চূড়ান্ত সাফল্য বিজয় অর্জন করতে হবে। চূড়ান্ত সাফল্যটা কি? আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তার অর্থ কেউ গোলা পানিতে মাছ শিকার করতেছে না। এইটাই আপনাদের পানিটাই আপনারা গোলা করে নামছেন। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ। এইখানে কাউকে ব্লেম দেওয়ার সুযোগ নাই। যদি এটা থাকতো যে অন্য একটা থার্ড পার্টি এইখানে আসছে, তখন তারা কিন্তু বসে যাইত যে এই নাশকতার মধ্যে আমরা নাই, ছাত্ররা সেটা করে নাই, তার মানে এইখানে কোনো থার্ড পার্টি নাই, তারাই জামাত, তারাই এই এই হেফাজত, তারাই শিবির, তারাই রাজাকার। ওই যে রাজাকারের স্লোগান দিয়েছে, আমি কে তুমি কে, রাজাকার, এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এটা কোনো রাগের বিষয় ছিল না। তারা সত্যিই রাজাকার না হলে এইগুলি করতে পারে না। ইভেন এমনকি এরা যদি এত মানবতাবাদী হয়, সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস কেন? অসহযোগ আন্দোলন তো গান্ধীও করেছে, সন্ত্রাস করেছিল। অসহযোগ আন্দোলন মানে কি? কিন্তু সেই অসহযোগ আন্দোলন মুখে শান্তির বাণী, বিচারের বাণী আওড়াইয়া, অথচ তারা বিচার মানে না, তারা কোর্টে যাইতে চায় না, তারা সংলাপ চায় না, হ্যাঁ, কিন্তু তারা এই মারপিট চায়। তারা এইখানে এই লোকগুলা এই প্রত্যেকটা দেশদ্রোহী। তারা কি করে বলে যে বন্দরে কোনো মাল খালাস হবে না, কোনো কর্মচারীর অফিসে যাবেন না, কোনো ট্যাক্স দিবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, তাহলে জনগণ খাবেটা কি? এই খাবার দোকানে কি এই মাল মশলা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এমনি চলে আসবে? আপনারা যে এই ধরনের ঘোষণা দেন, মানে লম্বা ফিরিস্তি দিয়েছে যে কোনো কিছু চলবে না, দেশ অচল হয়ে থাকবে। দেশটা অচল হলে তাদের হয়তো বাপদাদার পয়সা আছে, এই যে যারা আন্দোলনে আছে তাদের বাপদাদারা হয়তো চাকরি বাকরি করে ঘুষ টুস খাইয়া ফেলে ফুপে অনেক কামিয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা নাকি একদিন কাজ না করলে তাদের পেটে অন্ন জুটে না, তো সেই মানুষগুলিকে কি তারা চালাবে? গার্মেন্টস কর্মীরা মানে অনেক কষ্ট করে, মানে দিন রাত পরিশ্রম করে দেশ চালায়, তা এই কাজগুলো কি তারা দেবে এদেরকে? এদের সংসার চালাবে? তারপরে যেই সমস্ত ফ্যাক্টরিগুলিতে, যেই সমস্ত কলকারখানায় বিদেশি অর্ডার আছে এবং সেই কাজগুলি যখন না করতে পারবে, অর্ডারগুলি না দিতে পারবে, লসটা কাদের হবে? হ্যাঁ, লসটা কাদের হবে? দে ডোন্ট কেয়ার, কারণ তারা দেশকে ভালোবাসে না, তারা রাজাকার। এবং রাজাকার বলেই দেশে এই ধরনের অরাজকতা, একটা আন্দোলনের নামে এই ধরনের অরাজকতা চালাইতে পারে। এবং এটা প্রতিনিয়তই আমরা দেখেছি যে এই যখনই তারা সুযোগ পেয়েছে তখনই সবল মারার চেষ্টা করেছে, এবং সর্বশেষ যখন জামাত শিবির নিষিদ্ধ করেছে তখন দেখছে যে তাদের আর কোনো পথ নাই। এই দেশে মানে এই দেশের তাদের দেশকে নিয়ে তাদের যেই নীল নকশা ছিল এটা হাত পিছলে যাচ্ছে। সুতরাং এই নীল নকশা বাস্তবায়নের জন্য এখনই তাদেরকে মরণ কামড় দিতে হবে, এবং সেই মরণ কামড়টা তারা দিচ্ছে। জনগণকে আমি বলবো যে খুব বুঝে শুনে, খুব সাহসিকতার সাথে, ধৈর্যের সাথে এবং আইন মেনে, সংযমতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এদেরকে মোকাবেলা করা। যারা নাকি এখনও বুঝতে বাকি আছে, যারা নাকি এখনও মানে গালিবল যে ও মানে এটা ন্যায্য আন্দোলন, এইটা ন্যায্য আন্দোলন নয়, এটা ন্যায্য আন্দোলনে নাই। আন্দোলনে যখনই রক্তপাত হবে তখন আর ন্যায্য থাকে না, সেটা যেইখানেই থাকুক। এইখানে মানে কুলার হেড শুড প্রিভেল। এইখানে ছাত্রদের উচিত ছিল, অভিভাবকদের উচিত ছিল যে ঠিক আছে, পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত, এই জিনিসটাকে আমরা আর বাড়াতে দিতে চাই না। সরকার তার
মানে সঙ্গত কারণেই সরকারের একটা দায়িত্ব আছে, সাংবিধানিক দায়িত্ব আছে, পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে, দেশের জানমাল নিরাপত্তার দায়িত্ব তাদের পালন করতে হবে। সেই দায়িত্বটা তারা করুক, কিন্তু যেহেতু পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে, এটাকে আর সন্ত্রাস দিয়ে কখনো থামে না, সন্ত্রাস আরও বাড়তে থাকে। সুতরাং এই ছাত্রছাত্রীরা ঘরে ফিরে যাওয়া উচিত। ছাত্রছাত্রীরা দে শুড থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং। আর যদি মনে করে যে না, এতদিন আমরা ট্রেনিং দিয়েছি এই পরিস্থিতির জন্য, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য, দেশের আমাদের একটা মোটিভ আছে যেটা আমরা এতদিন বলি নাই, এবং হয়তো তারা নিজেরা জানে তারা কি করতে চায় দেশকে। আমরা বিভিন্ন চ্যাটার দেখতেছি, হিন্দু বিরোধী চ্যাটার হচ্ছে, ভারত বিরোধী চ্যাটার হচ্ছে। তারা তাদের যেই আলাপ আলোচনায় বিভিন্ন গ্রুপে আসতেছে যে তারা যদি ক্ষমতায় যেতে পারে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে। এই জিনিসগুলি তারা আলোচনা করতেছে। সুতরাং তাদের যদি এইটাই দূরভিসন্ধি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারকে খুব কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ এইটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশের চরিত্রটাকে তারা পাল্টে দিতে চায়। যেই মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, সেই চরিত্রটা, সেই ধরনটাকে পাল্টে দিয়ে সেই পাকিস্তান প্রি 1971 বাংলাদেশ তারা আবার চায়। তো সেইটা কখনোই বাংলাদেশের স্বাধীনতাকামী জনতা, বাংলাদেশের প্রগতিশীল মানুষ সেটা হইতে দেওয়া উচিত না। কারণ আপনারা পাকিস্তানের দিকে তাকান, আপনারা আফগানিস্তানের দিকে তাকান, আপনারা দেখেন বিভিন্ন দেশে যেখানে ইসলামী শাসনতন্ত্র আছে সেই দেশগুলি কিভাবে চলছে, সেই নাগরিকরা ভালো আছে কিনা। আর যদি সেই নাগরিকরা ভালো থাকে তাহলে লাখে লাখে শরণার্থী ইউরোপ, আমেরিকা, কানাডাতে বা বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে কেন ঢুকতেছে? তারা তো তাদের দেশে ভালো থাকার কথা, তারা তো তাদের দেশে ভালো নাই। তারা ভালো মানে তাদের সেখানে তো কোনো দ্বিমত নাই। সুতরাং এমন একটা দেশ আপনারা করতে দিবেন না। এই দুষ্ট চক্র বিষবৃক্ষকে সেই সুযোগটা দিবেন না যাতে আপনাদেরকেও ওই বাক্স প্যাটরা গুছিয়ে দেশ থেকে চলে যেতে হয়। ডু নট লেট দ্যাট হ্যাপেন। তো দর্শক, এই পর্যন্তই। আমি খুবই ব্যথিত যে এতগুলি মানুষ এইভাবে মারা যেতে পারে। প্রত্যেকটা মানুষের পিছনে বেশ কিছু পরিবার আছে, অনেক মানুষ আছে। তো প্রতিদিনই যেইভাবে মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। ম্যাডনেস শুড স্টপ। তো এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।